প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আমরা আজকে গত যে ভিডিওটা ছিল, প্রথম ভিডিও হিসাব বিজ্ঞানের যে সমীকরণটা আমরা পাই, সেই হিসাব সমীকরণের আমরা প্রথম ভিডিওটাতে ওটা সম্পর্কে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম যে সমীকরণটা কিভাবে লেনদেনকে প্রভাবিত করে, সেটা সম্পর্কে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় ভিডিওতে যেটা নিয়ে আসছি সেটা হলো ওই সমীকরণটা কিভাবে প্রভাবিত হয় লেনদেন দ্বারা, সেটা প্রমাণ করো অঙ্কের মাধ্যমে গাণিতিকভাবে। আমরা গাণিতিকভাবে আজকে প্রমাণ করব যে এই সমীকরণটা কিভাবে প্রভাবিত হয়। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমরা একটা এই সমীকরণ অর্থাৎ এই যে লেনদেনটা একটা ব্যবসায়ী, এই ব্যবসায়ীর যে লেনদেনগুলো দেওয়া আছে, এই লেনদেনগুলোর মধ্যে যে সমীকরণের যে উপাদান আছে, আমরা যে তিনটা উপাদান পাই, আমরা উপাদানগুলো লিখে নিয়েছি। সমীকরণটা এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ এই সমীকরণগুলো কোন কোন উপাদানকে প্রভাবিত করে এবং সেই উপাদানগুলো যে আমরা যেমন আমরা এর সম্পত্তির অনেকগুলো সম্পদ পেয়ে থাকি, সম্পত্তির অনেকগুলো উপাদান আছে, এই অঙ্কের ভিতর এই সম্পদ কি কি আছে সেটা বের করে নিতে হবে। এরপরে এল বলতে আমরা বহির্দায়কে বুঝি, যেখানে পাওনাদার থাকতে পারে, যেখানে ব্যাংক জমা তিরিক্ত থাকতে পারে, ব্যাংক ঋণ থাকতে পারে, সেগুলো কি কি আছে সেগুলো আমরা অঙ্কের মাধ্যমে বের করে নেব। এবং সর্বোপরি যেটা কথা, মালিকানা সত্ত্ব কিন্তু এখানে কোনো প্রকারভেদ হয় না। আমরা জানি চারটা কারণে মালিকানা সত্ত্ব কি হয়, যোগ হয় বা বিয়োগ হয়। এই চারটা কারণ, অর্থাৎ এই চারটা কারণেই শুধু মালিকানা সত্ত্বকে প্রভাবিত করবে। আমরা সেই লেনদেনগুলোর কিন্তু ঘর করবো না। আমরা জানি যে আয় ব্যয় মূলধন উত্তোলন এই চারটা মালিকানা সত্ত্বের সাথে থাকে। আমরা এই চারটা কথার কারণে, অর্থাৎ যখন কোনো আয় হবে তখন কোনো আয়ের দ্বারা কোনো নতুন ঘর হবে না, নতুন পক্ষ হবে না, সেটা ওইকে পরিবর্তন করবে বা প্রভাবিত করবে। ব্যয়ের জন্য হবে না, উত্তোলনের জন্য হবে না, মূলধনের জন্য হবে না। এই চারটা উপাদানের সমষ্টি কিন্তু ওই। তাহলে ওইর জন্য আমাদের এখানে কোনো নতুন কোনো পক্ষ বা ঘর বা ছকের মধ্যে কোনো উপাদান হবে না। তাহলে এখানে যেটা হবে সেটা হলো এল এর পক্ষ হবে। এল এর পক্ষ থাকতে পারে, বহির্দায় অনেক প্রকার হতে পারে আমরা জানি, তারপরে সম্পদ অনেক প্রকার হতে পারে। তা আমরা সর্বপ্রথমই যেটা করব, এই লেনদেনগুলোর মধ্যে এই পক্ষগুলো কি কি আছে সেটা একটু দেখে নেব। কারণ এই অঙ্ক করতে গেলে কিন্তু এটাই হলো ইম্পর্টেন্ট কাজ, যে আমরা যদি পক্ষগুলো নির্ণয় করতে পারি, পক্ষগুলো ধরতে পারি যে কি কি সম্পদ আছে, কি কি বহির্দায় আছে, সেগুলো যদি নির্ণয় করতে পারি তাহলে কিন্তু অঙ্কটা অনেক সহজ হয়ে যায়। আমরা অঙ্কটা একটু দেখে নিই। এখানে বলা হচ্ছে মিস্টার রিপন একটি এক মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান, রিপন এন্টারপ্রাইজের মালিক। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে জানুয়ারি 2018 সালে তার ব্যবসার সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। তিনি কি কি লেনদেন করছে আমরা তার উপর ভিত্তি করে আগে হিসাব সমীকরণের পক্ষগুলো, হিসাব সমীকরণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর পক্ষ বা হিসাবগুলো বের করে নিই। যেটাকে আমরা বলি যেমন নগদ টাকা থাকতে পারে সম্পত্তির মধ্যে, ব্যাংক থাকতে পারে বা আরও যেগুলো সম্পদ থাকতে পারে, সেগুলো একটু দেখে নিই। প্রথমে এল এর কি কি উপাদান আছে সেগুলো একটু বের করে নেব। প্রথমেই বলা তিনি যখন ব্যবসাটা শুরু করে তখন তিনি নগদ টাকা নিয়ে আসছে 50,000 টাকা, ব্যাংক জমা 50,000 টাকা এবং 70,000 টাকার আসবাবপত্র, অফিস সরঞ্জাম নিয়ে আসছে। অর্থাৎ এই তিনটা সম্পদ নিয়ে তিনি কি করছে, ব্যবসা শুরু করছে। তাহলে এই তিনটা সম্পদ, এখানে সবগুলোই তিনি কিন্তু সম্পদ, এখানে কোনো দায় নেই, এখানে কোনো ঋণ নেই, পাওনাদার নেই, সবই হলো সম্পদ। তাহলে আমরা প্রথমে তিনটা সম্পদ পেয়েছি, আমরা সেই তিনটা সম্পদের নাম একটু সমীকরণের মাধ্যমে লিখে নেব এবং তোমাদের লিখে বুঝাবো যে আমরা কিভাবে পক্ষগুলো পাচ্ছি। আমরা প্রথম লেনদেন দ্বারা তিনটা পক্ষ পেয়েছি। যে একটা পক্ষ সম্পদ পক্ষ, যেটা পেয়েছি সম্পদ পাশে, যেখানে আমরা একটা পেয়েছি সেটা হলো নগদ, আর একটা পেয়েছি ব্যাংক এবং একটা পেয়েছি হলো অফিস সরঞ্জাম। এরপরে 3 নম্বর লাইন বলছে ধারে পণ্য ক্রয়। কি করা হয়েছে, ধারে পণ্য 20,000, ধারে ক্রয় করা হয়েছে 20,000 টাকা। তো ধারে ক্রয় করলে কি পারে, ক্রয় হলো ব্যয়, ব্যয়ের কারণে কোনো ঘর কিন্তু হবে না। কারণ আমি শুরুতেই বলেছি আয় ব্যয় মূলধন উত্তোলন এগুলোর কোনো ঘর হয় না, এগুলো সবগুলো মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে ব্যয়ের কোনো ঘর হবে না, অর্থাৎ ক্রয় হলো ব্যয় হিসাব, এটার কোনো ঘর হবে না। তবে কথা হলো এটা কি করেছে, ধারে ক্রয় করা হয়েছে। ফলে আমার কি হয়েছে, আমি বাকিতে যখন কিনছি, ধারে যখন কিনেছি তখন একজন পাওনাদার বেড়ে গেছে, একটা প্রদায় হিসাব বেড়ে গেছে, অর্থাৎ একটা বহির্দায় বেড়ে গেছে। তো এটার ফলে একটা দায় বাড়ছে, একদিকে ব্যয় বাড়ছে একদিকে দায় বাড়ছে। তাহলে ব্যয়ের ঘর হবে না, শুধুমাত্র দায়ের ঘর হবে। তাহলে আমরা এল এর একটা ঘর পেয়েছি, যেটাকে আমরা বলতেছি প্রদায় হিসাব, প্রদয় হিসাব, অর্থাৎ পাওনাদার একটা ঘর পেলাম। এরপরে
আর 7 তারিখে যেটা বলা হচ্ছে ভোক্তাদের উদ্দেশ্যে কি করা হয়েছে, 2000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এটাকে আমরা বিজ্ঞাপন বলি। তো বিজ্ঞাপনের কোনো ঘর, বিজ্ঞাপন হলো ব্যয় হিসাব, ব্যয়ের ঘর হবে না। এটা কি বিতরণ করেছে, পণ্য বিতরণ করেছে। তো একদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে, একদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, অর্থাৎ এটার দ্বারা কোনো ঘর হচ্ছে না। এরপর যেটা বলা হচ্ছে পণ্য বিক্রয় করা হয়েছে 1 লাখ টাকা। এই 1 লাখ টাকা আবার দুইটা মাধ্যমে আমরা বিক্রি করেছি, দুইটা উপায়ে করেছি, যার মধ্যে 60% নগদে করেছি এবং 40% চেকে করেছি। অর্থাৎ যখনই চেকে লেনদেন করেছি তখনই কিন্তু একটা ব্যাংকের টাকা বেড়ে গেছে, যখন নগদে করেছি তখন কি হয়েছে, নগদ টাকা বেড়ে গেছে। তো আমরা নগদ এবং ব্যাংকের ঘর কিন্তু পূর্বেই পেয়ে গেছি, অর্থাৎ এখানে কোনো নগদ বা ব্যাংকের জন্য আর আলাদা কোনো ঘর বা আলাদা কোনো পক্ষের দরকার নাই। তারপরে বলেছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। এই যে এটা একটা দায়ের বৃদ্ধি পেয়েছে, একদিকে নগদ টাকা বেড়ে গেছে আর একদিকে দায় বেড়ে গেছে। ব্যাংক ঋণ হলো দায়, তার আমরা নগদের ঘর আগেই পেয়ে গেছি। আর একটা বহির দায় পালাম, সেটা হলো ব্যাংক ঋণ। তাহলে আমরা বহির দায় অর্থাৎ ব্যাংক ঋণ, এর পাশে আমরা আরেকটা ঘর পেলাম যেটাকে বলা হচ্ছে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ, ঠিক আছে। এরপরে ব্যাংক ঋণের পরে হচ্ছে সরঞ্জাম, অর্থাৎ সরঞ্জামের বার্ষিক মেরামত খরচ বলা আছে। মেরামত খরচ এটা ব্যয়, আমরা ব্যয় এটা মালিকানা সত্ত্বের সাথে কাজ করবো। এরপর যেটা বলা হচ্ছে সেটা হলো যে মালিকের ব্যক্তিগত ঘর ভাড়া ব্যবসা হতে প্রদান করা হয়েছে। তো মালিকের ব্যক্তিগত ঘর ভাড়া ব্যবসার টাকায় করা হয়েছে, অর্থাৎ ব্যবসার নগদ টাকা কমে গেছে। আর একদিকে মালিক যেহেতু তার নিজের কাজে নিয়ে গেছে, সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আমরা কি জানি, মালিক ব্যবসায় টাকা দিলে সেটাকে আমরা মূলধন বলি, আর মালিক যদি টাকা নিয়ে যায় সেটাকে আমরা উত্তোলন বলি। তাহলে এটা সেই মালিকের উত্তোলন, অর্থাৎ একদিকে তার মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে আর একদিকে নগদ টাকা হ্রাস পেয়েছে। সবশেষে বলা হচ্ছে অফিসের ভাড়া নগদে পরিশোধ করা হয়েছে। তো অফিসের ভাড়া যদি নগদে পরিশোধ করে থাকি তাহলে বোঝা যাচ্ছে যে এর ফলে আমার একদিকে নগদ টাকা কমছে আর একদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এই ছিল মোটামুটি লেনদেন এবং এই হলো কথা করণীয়। তো আমরা জাস্ট শুধু যে কাজটা করবো সেটাই লিখে ফেলেছি। করণীয়তে বলা হচ্ছে দেখাও যে এ সমান এল প্লাস ওই। এটা কিন্তু অনেকভাবে আসতে পারে, প্রমাণ করো এ সমান এল প্লাস এই, দেখাও যে, বা অনেক সময় বিবরণী ছক আকারে বলা থাকে, অনেক সময় টেবুলার ছক বলে, সবগুলো কিন্তু একই ঘটনা। তো আমরা এখন এই কথাটা অঙ্কের মাধ্যমে উপস্থাপন করব। তো শিক্ষার্থীবৃন্দ চলো এবার আমরা তাহলে একটা ছকের মাধ্যমে অঙ্কটা করে ফেলি। শিক্ষার্থীবৃন্দ এবার আমরা অঙ্কে শুরু করে অঙ্কে চলে আসি। প্রথম লেনদেনটা যেটা আমরা আগেই পড়েছিলাম, বলা হচ্ছিল তিনি 3টা সম্পদ নিয়ে ব্যবসা শুরু করেছে। অর্থাৎ যে যে সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করেছে আমরা তাদের ঘর করে নিয়েছি, একটা ঘর আমরা করে নিয়েছি, একটা ছক করে নিয়েছি, বিবরণী ছক। সেই ছকে বসে নেই, আমরা তারিখ দিলাম 2018 সাল জানুয়ারি মাসের 1 তারিখ তিনি নগদ টাকা নিয়ে আসছিল 50,000, সেটা আমরা নগদের ঘরে বসালাম। ব্যাংক জমা নিয়ে আসছে 50,000 ব্যাংকের ঘরে। অফিস সরঞ্জাম নিয়ে আসছে 70,000। আমরা 3টা সম্পদ নিয়ে আসছে, 3টা সম্পদ 3টা ঘরে নিলাম। আমরা জানি যে এই সবগুলো সম্পত্তির যোগফলকে আমরা মালিকানা সত্ত্ব বলে থাকি। তাহলে আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হয় 1,70,000 টাকা। এটা মালিকানা সত্ত্বের ঘরে। বিবরণ লিখতে হবে, মন্তব্য লিখতে হবে। মন্তব্যটা হচ্ছে আমরা সেই কথাগুলোর মন্তব্য লিখবো যেগুলো স্বাভাবিকভাবে মালিকানা সত্ত্বকে হ্রাস বৃদ্ধি করে, সেগুলোর শুধু মন্তব্য লিখবো, সবগুলোর কিন্তু মন্তব্য লিখতে হয় না। এটা কি করেছে, এটা আমরা লিখতে পারি মূলধন আনায়ন, এটা আমরা লিখতে পারি বিনিয়োগ, আমরা যে কোনো ভাবে লিখতে পারি। আমরা লিখলাম মূলধন আনায়ন। মূলধন আনায়ন। আমরা পরের লাইনটা পড়ি। পরের লাইনে যেটা বলা হচ্ছে, অর্থাৎ 3 তারিখে ধারে পণ্য ক্রয়, অর্থাৎ ধারে পণ্য ক্রয় করা হয়েছে 20,000 টাকা। ব্যবসায়িক বারটা আছে 10%। আমরা জানি ব্যবসায়িক বারটা বা কারবারি বারটা যেটা থাকে সেটা শুধু মূল টাকার থেকে বিয়োগ হয়, এটা কিন্তু হিসাবের বইতে লিপিবদ্ধ হয় না। 20,000 টাকার 10% 2,000 টাকা। আমরা 2,000 টাকা যদি বাদ দিই 20,000 টাকার থেকে তাহলে 18,000 টাকা, অর্থাৎ তিনি 18,000 টাকা যেটা তিনি পণ্য ক্রয় করেছে, তবে এটা তিনি ধারে ক্রয় করেছে। অর্থাৎ এর ফলে তিনি কিন্তু কোনো নগদ টাকাও পরিশোধ করেনি বা কোনো চেকের মাধ্যমে পরিশোধ করেনি। তাহলে তার একদিকে কি হয়ে গেছে, ক্রয় মানেই ব্যয়। আমরা কিন্তু এখানে ক্রয়টাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছি। ক্রয়টাকে এখানে দুটো পদ্ধতি আছে। আমরা একটা পদ্ধতিকে বলি যে নিত্য মজুদ পদ্ধতি, যেটা ইংরেজিতে বলা হয় পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর একটা আছে অবিরত মজুদ পদ্ধতি, যেটা নিত্য মজুদ বা অবিরত মজুদ। আর একটা আছে কালান্তিক মজুদ। তো কালান্তিক মজুদ পদ্ধতিকে আমরা বলি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম। আমরা কিন্তু অঙ্কটা করতেছি কালান্তিক মজুদ ইনভেন্টরি সিস্টেম পদ্ধতিতে। অর্থাৎ এখানে যেটা বলছে কালান্তিক মজুদ পদ্ধতিতে যেটা করা হয় সেটা হলো যে
পণ্যটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয়, এটা সম্পদ হিসাবে নয়। অর্থাৎ পণ্যটাকে নিত্য মজুত পদ্ধতি বা অবিরত মজুত পদ্ধতিতে যেটা করা হয় সেটাকে সম্পদ হিসেবে লিপিবদ্ধ করা হয়। আর যদি কালান্তিক মজুত পদ্ধতিতে করা হয় তাহলে সেটাকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করি। আমরা কিন্তু কালান্তিক মজুত পদ্ধতিতে এই অঙ্কটা করতেছি, সেই জন্য পণ্য ক্রয়টাকে আমরা ব্যয় হিসাবে লিপিবদ্ধ করব। তাহলে এটা ক্রয় হলো ব্যয়, তো ব্যয়ের যেহেতু কোনো ঘর হবে না, ব্যয় মানে কি হবে, মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে, ব্যয় মানে মূলধন থেকে বিয়োগ হবে। আর একদিকে কি হয়েছে, তার নগদ টাকাও কমেনি, ব্যাংকের টাকাও কমেনি, ফলে তার একটা দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটাকে আমরা কি করবো, একদিকে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করবো। শিক্ষার্থী কিন্তু আমরা এখানে যখনই কোনো ব্যয় দেখবো তখন কোনো দিকে কোনো কিছু ভাববো না, ব্যয় মানে মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ, আয় মানে মালিকানা সত্ত্বের সাথে যোগ করব। তাহলে আমরা প্রথমে আগে ব্যয়টাকে যদি আমরা লিখে, আমরা তারিখ দিলাম, যে তারিখ ছিল হলো 3 তারিখ। এইটা শুধুমাত্র কিন্তু এই এক পাশে পরিবর্তন করেছে। এখানে আমরা আরো কিছু কথা পাই, আসলে এই কথাগুলো বিস্তারিত বলতে হচ্ছে, কারণ এগুলো বিস্তারিত বললে তোমাদের জন্য ভালো হয়। তো সেটা হলো যে আমরা এখানে যেটা বলতেছি সেটা হলো যখন একই পাশে পরিবর্তন ঘটে, তো সেটাকে আমরা নিট পরিবর্তন বলে থাকি। এটা হলো যখন একই পাশে পরিবর্তন ঘটে, এটা হলো নিট পরিবর্তন। যখন উভয় পাশে অর্থাৎ পরিবর্তন করবে তখন, অর্থাৎ একই পাশে পরিবর্তন হলে সেটা কাঠামোগত পরিবর্তন বলি, আর যখন উভয় পাশে পরিবর্তন বল সেটাতে আমরা নিট পরিবর্তন বলি। তাহলে এখানে আমাদের এই লেনদেনটা কিন্তু কাঠামোগত পরিবর্তন ঘটছে, অর্থাৎ শুধুমাত্র একই পাশে পরিবর্তন হয়েছে। একদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, আমরা মালিকানা সত্ত্ব থেকে কি করলাম, মাইনাস করলাম। আর একদিকে পাওনাদার বা প্রদায় হিসাব যেটা আছে সেটা কিন্তু কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এইটা হলো আমাদের এখানকার বিষয়, একদিকে পাওনাদার বৃদ্ধি পেয়েছে আর একদিকে কি হয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। আমরা এটা একবারে যোগ বিয়োগ করতে পারি, যোগ বিয়োগ করলে সুবিধা হবে। আমরা এই লাইনটাকে টান দিলাম, আমরা একটু যোগ বিয়োগ গুলো করে নিলাম। 50,000 18,000, 70,000 থেকে 18,000 মাইনাস হলে হয় 1 লক্ষ, 1,70,000 থেকে 18,000 বিয়োগ হলে 1,52,000। এটা মাইনাস হয়েছে, মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পেয়েছে। আমরা একটা মন্তব্য লিখবো, এটা কি কারণে হ্রাস পেয়েছে, বলে পণ্য ক্রয় বাবদ মালিকানা সত্ত্ব কমে গেছে। এরপরে 7 তারিখে যেটা বলা হচ্ছে, ভোক্তাদের উদ্দেশ্যে 2,000 টাকার পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। আমরা যেহেতু পণ্যটাকে ব্যয় হিসাবে লিপিবদ্ধ করেছি, অর্থাৎ এই লেনদেন দ্বারা একটা ব্যয় বৃদ্ধি পেয়েছে, একটা ব্যয় হ্রাস পেয়েছে। বিজ্ঞাপন নামক ব্যয় বৃদ্ধি পেয়েছে এবং ক্রয় নামক ব্যয়টা কি হয়েছে, হ্রাস পেয়েছে। তা আমরা জানি ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করতে হয়, আর ব্যয় হ্রাস পেলে তাহলে কি করতে হবে, মালিকানা সত্ত্ব থেকে প্লাস করতে হবে। তাহলে এই লেনদেনটা কিন্তু শুধুমাত্র মালিকানা সত্ত্বের সাথে একবার যোগ হবে, একবার বিয়োগ হবে। তা আমরা লিখলাম প্রথমে এটা বিজ্ঞাপন হিসাবে হিসাবভুক্ত করি, তখন আমরা যখন বিজ্ঞাপন হিসাবে হিসাবভুক্ত করবো তখন কিন্তু মালিকানা সত্ত্ব কি হবে, হ্রাস পাবে। তো আমরা মালিকানা সত্ত্ব থেকে কি করলাম, বিয়োগ করলাম। আবার একইভাবে এটা যেহেতু ক্রয়কে হ্রাস করেছে, ক্রয় হলো ব্যয়, ব্যয় হ্রাস পেলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, তাহলে আমরা এটার সাথে কি করে নিলাম, যোগ করে নিলাম। অর্থাৎ একটাই লাইনে আমরা, অর্থাৎ মালিকানা সত্ত্ব ব্যয় বৃদ্ধির ফলে হ্রাস পেল এবং আরেকটা লেনদেনের ফলে, অর্থাৎ ব্যয় যেহেতু হ্রাস পেল, ব্যয় হ্রাস পাওয়ার ফলে এটা কি হলো, প্লাস হয়ে গেল। তো আমরা আবার যোগ বিয়োগটা করে নিই। আমরা দুটো মন্তব্য লিখব, একটা হলো বিজ্ঞাপন আর একটা হলো ক্রয়। এরপরে আমরা যদি পরের লাইনটাতে আসি, সেটা 10 তারিখে বলা হচ্ছে, পণ্য বিক্রয় 1 লাখ টাকা, যার 60% নগদে 40% চেকে। আমরা যেমন বলতেছি ব্যয় মানি মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ, একইভাবে বলবো আয় মানি মালিকানা সত্ত্বের সাথে যোগ। অর্থাৎ ব্যয় হলে তিনি মালিক এটা বহন করে, সেটা মালিকের ব্যয় হয়ে মালিকের মূলধন কমে যায়, মালিকানা সত্ত্ব কমে যায়। আবার যখন আয় হয় তখন আয়টা কিন্তু মালিক একাই এটা ভোগ করার অধিকার রাখে, মালিক একাই সেটা
ভোগ করে থাকে। অর্থাৎ এটা আয় যখন হবে তখন তার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। এই জন্য আমরা সম্পূর্ণ অর্থাৎ 1,00,000 টাকায় কিন্তু মালিকানা সত্ত্ব কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তা আমরা 1,00,000 টাকা মালিকানা সত্ত্বের সাথে যোগ করে নিলাম। এখন এই 1,00,000 টাকা তিনি দুইটা উপায়ে পেয়েছে। 1,00,000 টাকা 60%, 60,000 টাকা তিনি নগদে পেয়েছে এবং 1,00,000 টাকার 40%, 40,000 টাকা তিনি চেকে পেয়েছে। অর্থাৎ তার একদিকে নগদ টাকা বেড়ে গেছে 60,000, অন্যদিকে ব্যাংকের টাকা বেড়ে গেছে 40,000। তাহলে মালিকানা সত্ত্ব বেড়ে গেছে 1,00,000 টাকা, যার মধ্যে তিনি দুইটা উপায়ে পেয়েছে। একটা উপায় হলো নগদ আর একটা উপায় হলো চেক। অর্থাৎ আমরা এইভাবে এটা লিপিবদ্ধ করে ফেললাম। আমরা বিবরণ লিখলাম পণ্য বিক্রয়। তাহলে আমরা দুটো কি করে ফেলাম, দুই পাশে অর্থাৎ সমীকরণের দুই পাশের উপাদানগুলো আমরা যোগ করে ফেলাম। এরপরে 12 তারিখে বলা হচ্ছে ব্যাংক থেকে ঋণ গ্রহণ। তো ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে একদিকে নগদ টাকা বাড়ে আর একদিকে কি বাড়ে, দায় বাড়ে। অর্থাৎ আমাদের একটা ঘর আমরা করে ফেলেছি ব্যাংক ঋণ, তাহলে একদিকে ঋণ নামক দায় বেড়ে গেছে আর একদিকে কিন্তু নগদ টাকা বেড়ে গেছে। অর্থাৎ এটা আমরা নগদ টাকার সাথে যোগ করব এবং ব্যাংক ঋণ নামক দায়ের যে ঘর আছে সেই ঘরে যোগ করে নিব। তো শিক্ষার্থীবৃন্দ আমরা আসি এখন 15,000 টাকা নগদ বেড়ে গেছে, 15,000 টাকা ব্যাংক ঋণ বেড়ে গেছে। সত্তর হাজার, 18,000, আমরা সমীকরণটা যোগ করে নিলাম। আমরা বারবার যোগ করে নিচ্ছি, এর একটা সুবিধা আছে, আমি অঙ্কের শেষে সেই সুবিধাটা বুঝিয়ে দেবো। এরপরে 15 তারিখে বলে অফিস অর্থাৎ অফিস সরঞ্জাম যেটা ছিল সেই সরঞ্জামের মেরামত খরচ প্রদান করা হয়েছে। তো মেরামত খরচ মানে ব্যয়। তো এটা আমরা ব্যয় মানে কি করব, মালিকানা সত্ত্ব থেকে বিয়োগ করব। আর যেহেতু প্রদান বলা আছে, এই প্রদান বলা থাকার কারণে আমরা কি করব, নগদ টাকার থেকে মাইনাস করব। কিসে প্রদান করেছি, নগদে। তাহলে এই লেনদেন দ্বারা আমাদের একদিকে মালিকানা সত্ত্ব 3,000 টাকা হ্রাস পেয়েছে, অপরদিকে নগদ টাকা 3,000 টাকা কি হয়েছে, হ্রাস পেয়েছে। আমরা যোগ বিয়োগ করে নিই। কেন কারণ এটা আমরা মন্তব্য লিখব, কি কারণে টাকাটা চলে গেছে, কি কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, বলে মেরামত খরচ। মেরামত খরচ। এরপরে 26 তারিখে বলেছে মালিকের ব্যক্তিগত ঘর ভাড়া ব্যবসা হতে প্রদান করা হয়েছে। তো মালিকের ব্যক্তিগত ঘর ভাড়া ব্যবসা হতে প্রদান করা হয়েছে, মালিক টাকা ব্যক্তিগত কাজে ব্যয় করেছে। অর্থাৎ মালিকের ব্যক্তিগত কাজে ব্যবসার দ্বারা টাকা পরিশোধ করা হলে তাহলে কি হয়, একদিকে নগদ টাকা কমে আর একদিকে তার মালিকানা সত্ত্ব কমে। তো আমরা মালিকানা সত্ত্ব বলতে মূলধনকে বোঝাচ্ছি। তাহলে একদিকে মালিকানা সত্ত্ব কমে যাবে আর একদিকে কি হবে, নগদ টাকা কমে যাবে। তাহলে আমরা মালিকানা সত্ত্ব থেকে মাইনাস করলাম 18,000 টাকা এবং নগদ টাকা থেকে মাইনাস করলাম 18,000 টাকা। তাহলে 1,05,000 49,000 থেকে 18,000 বিয়োগ করলে হয় 1,00,000, 2 লক্ষ,
30,000। এটা কি কারণে বিয়োগ হয়েছে? উত্তোলন। আমরা বিবরণ অর্থাৎ মন্তব্যের ঘরে লিখলাম উত্তোলন। সর্বশেষে যে লাইনটা আছে সেই লাইনে বলা হচ্ছে অফিসের ভাড়া পরিশোধ করা হয়েছে। আবারও একই কথা, পরিশোধ করা হয়েছে। পরিশোধ মানে ব্যয়। কি পরিশোধ? ভাড়া পরিশোধ। ভাড়া ব্যয় হিসাব। তাহলে আমরা একদিকে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, আরেকদিকে নগদ টাকা হ্রাস পাবে। তাহলে মালিকানা সত্ত্ব 7,000 টাকা মাইনাস করলাম, এবং নগদ টাকা থেকে মাইনাস করলাম 7,000 টাকা। সেক্ষেত্রে কিন্তু আমাদের লেনদেনগুলো কিন্তু লেখা হয়ে গেছে। এখন আমরা একটু যোগ করব। যোগ করে দেখবো যে দুই পাশে সমান হয় কিনা। আমরা যদি যোগ করি তাহলে যোগফলটা দেখো কত হয়। তাহলে আমরা দুই পাশে যোগ করে নিলাম। দুই পাশে যোগফল আসলো 2,57,000 টাকা। তো এই দুই পাশে আমরা মিলে গেল, অর্থাৎ সম্পদ 2,57,000, দায় এবং মালিকানা সত্ত্ব মিলে 2,57,000। আমি খুব সংক্ষেপে একটা কথা বুঝে দেবো, যেটা বলেছিলাম আমরা কেন বারবার যোগ করলাম। এটা একটু সময় বেশি লাগতেছে, কিন্তু অঙ্কটা আমরা বুঝতে পারবো। আমরা যদি কখনো দেখা যায় যে অঙ্কটা মিলতেছে না, দুই পাশে মিলতেছে না, তাহলে আমরা কিন্তু খুব দ্রুততার সাথে আমাদের ভুলের লাইনটা ধরতে পারবো। আমরা যদি প্রতিটি লাইনে যোগ করি তাহলে কিন্তু একই, দুই পাশে সব সময় একই হবে। আমরা যদি 7 তারিখের পরে যোগ করি যে 50,000, 50,000, 1 লাখ, 1 লাখ আর 70,000, 1,70,000, 1,70,000, তার সাথে যদি আমরা 1,70,000, আবার যদি আমরা দেখো 1,52,000 এবং 18,000, তাহলে 1,70,000। তাহলে এই লাইনে আমাদের ভুল হয়নি। আমাদের যদি কখনো নিচের লাইন না মেলে তখন আমরা এভাবে চেক করতে পারবো। আবার যদি এটা করি যে 1,25,000, 90,000, 70,000, এগুলো আমরা যদি যোগ করি দেখা যাবে সব সময় কি হবে, দুই পাশে একই থাকবে। এই কারণে আমরা কি করতেছি, বারবার যোগ করে নিচ্ছি। হ্যাঁ, যোগ না করেও কিন্তু আমরা শুধু বসে নিয়ে তারপরে একবারে যোগ করেও কিন্তু করতে পারি। তাতে যেটা হয়, এই ভুলটা কিন্তু ধরা সম্ভব হয় না। এই জন্য আমরা একটু যোগ করলাম, তাতে একটু সময় বেশি লাগলো। অত অঙ্কটা করতে সময় একটু বেশি লাগতেছে, কিন্তু অঙ্কটা যদি কখনো আমার অঙ্কর দুই পাশে না মিলে যায় তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। যে কোনো লাইনে এখানে প্রমাণ করে যদি দেখি এই জায়গাতে মিলেনি, তাহলে বুঝবো আমাদের উপরে কোথাও ভুলে গেছে। অর্থাৎ আমাদের ভুলটা কিন্তু খুব দ্রুততার সাথে আমরা ধরতে পারবো।